আমি সাকিব, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ নিউরনট্রি এআই। তো আমাদের উইকলি এআই পডকাস্ট আমরা প্রতি সপ্তাহে করার চেষ্টা করি শুক্রবারে। শুক্রবারে আমাদের ভিডিওগুলো পাবলিশ করা হয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো রমজান মাসের জন্য আমরা আমাদের পডকাস্ট স্থগিত রেখেছিলাম। এখন যেহেতু রমজান মাস চলে গেছে বা ঈদ শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের পডকাস্ট সেশনটা আবার পুনরায় আমরা আগের মতো কন্টিনিউ করব। তো যাই হোক, আমি আমার সম্পর্কে খুব শর্টকাটে বললাম। আমি বর্তমানে কাইস্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। এখানে আমাদের আরেকটা ডেজিগনেশন রিসার্চার বলে খুব পপুলার আর কি কোরিয়াতে, যেহেতু আমাদের কাজগুলো কাইন্ড অফ অনেকটা রিসার্চ ওরিয়েন্টেড। তো যাই হোক, আমি আমার সম্পর্কে কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আবরার রহমান আবির তোমার কাছে। তুমি কাইন্ডলি তোমার ব্যাচেলর ডিগ্রি বা কোথায় কী পড়তেছো সেটা একটু বলো, প্লাস হচ্ছে তোমার ইউএসের ইনফরমেশনগুলো আস্তে আস্তে হয়তো বা আমরা সেদিকে যেতে পারি। তো আমরা শুরু করছি আবরার রহমান আবির তোমার কাছ থেকে। তো আমি কথা না বলে সরাসরি তোমার কাছে চলে যাচ্ছি, তো তুমি শুরু করো কাইন্ডলি। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ ভাইয়া হচ্ছে আমাকে ইনভাইট করার জন্য। আর সবাইকে হচ্ছে প্রথমে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমি আমার কথা শুরু করি। আমার নাম হচ্ছে আবরার রহমান আবির, ভাইয়া অলরেডি বলেছেন। আমি হচ্ছে এখন কারেন্টলি বুয়েটে কম্পিউটার সায়েন্সে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, মানে লেভেল 4 টার্ম 2। বেসিক্যালি হচ্ছে আর কয়েকদিন পরে গ্রাজুয়েশন করবো ইনশাল্লাহ। আর হচ্ছে এবার ফল 26 সেমিস্টারে পিএইচডি তে জয়েন করছি হচ্ছে ইনশাল্লাহ ইউসি বার্কলিতে, ইসিএস ডিপার্টমেন্ট, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্সে। সো এটা সরি, আমি হচ্ছে আগে বলে নিই, আমার ঠান্ডা একটু কনসেপ্ট দ্যাট, সরি। সো ইউসি বার্কলিতে তো আমি যাচ্ছি। এছাড়া হচ্ছে আমার আরো 5টা, মানে এটা ছাড়া আরো 5টা ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল পিএইচডি তে। সো এগুলো হচ্ছে ইউটি অস্টিন, কর্নেল, আইভি লিগ যেটা সবাই হয়তো চেনেন। তারপরে হচ্ছে ইউএমডি কলেজ পার্ক, ভার্জিনিয়া টেক, আর হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। সো এগুলোর মধ্যে হচ্ছে সার্বিক রেপুটেশন বিবেচনায় প্লাস হচ্ছে এভরিথিং কনসিডার করে আমি বার্কলিতে যাচ্ছি। এটা গেল হচ্ছে আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এবং এখন সরাসরি চলে যাই আমাদের আজকের টপিকে। বেসিক্যালি এখন তো হচ্ছে কথা বলবো পিএইচডি অ্যাপ্লিকেশন নিয়ে। বেসিক্যালি ব্যাচেলার ডিগ্রি শুরু থেকে কিভাবে প্রিপেয়ার করা যায়। সো ফার্স্ট অফ অল আমি আসলে একটা জিনিস বলে শুরু করবো যে মানে পিএইচডি মানে কেন কেউ অ্যাপ্লাই করবে, বা লাইক ওয়াই ওয়ান শুড ডু দ্যাট অর নট। সো ফার্স্ট অফ অল বেসিক্যালি কম্পিউটার সায়েন্স বা হচ্ছে যে কোনো রিসার্চ, যে কোনো হচ্ছে মেজরে দুইটা ক্যারিয়ার পাথ থাকে, একটা হচ্ছে যে একাডেমি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। সো এবং দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। সো ইন্ডাস্ট্রিটা হচ্ছে কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। বেসিক্যালি আপনি আপনার ব্যাচেলার অথবা মাস্টার সরি মাস্টার শেষ করার পরে সরাসরি হচ্ছে চাকরিতে জয়েন করবেন। সেটা যদি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলি, যেমন সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে মেটা, অ্যামাজন, এগুলো হচ্ছে মানুষজন জয়েন করে, এবং অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও একই রকম কথাই প্রযোজ্য। সো ইন্ডাস্ট্রি হচ্ছে এটা। বাট একাডেমিয়া যেটা, একাডেমিয়ার সাথে হচ্ছে পিএইচডি সম্পর্ক আছে। একাডেমিয়া বলতে মোস্টলি বোঝানো হয় যে হায়ার স্টাডিজ শেষ করার পরে একজন যখন কোন একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করবে। সো আমাদের দেশের প্রেক্ষাপট আসলে আলাদা, কিন্তু বাইরের দেশে আসলে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা মানে রিসার্চার হিসেবে জয়েন করা, ভাইয়া যেটা অলরেডি বললেন। সো সেখানে যারা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন, তাদের আসলে মেইন কাজ হচ্ছে রিসার্চ করা, এবং পড়ানো হচ্ছে একটা সাইড কাজ। আর আমাদের দেশে আসলে উল্টা। সো এদিকে আমরা না যাই এই ক্রিটিসিজমে। সো হ্যাঁ, সো একাডেমিয়ার মেইন যে সারবস্তু সেটা হচ্ছে যে রিসার্চ কন্ডাক্ট করা। এখন এই লেভেলে যাওয়ার জন্য, মানে রিসার্চ স্টার্ট করার জন্য তার যে প্রি ট্রেনিং, ওটাই হচ্ছে আসলে পিএইচডি, মানে ডক্টরাল ট্রেনিং যেটাকে বলা হয়। সো পিএইচডি করার পরে একজন হচ্ছে চাইলে পোস্ট ডক করতে পারে, যেটা পোস্ট ডক্টরাল, যেটা জেনারেলি 1 থেকে 3 বছর পর্যন্ত হয়। সো এরপরে কোন একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে ইন জেনারেল, অথবা অনেকে পোস্ট ডক নাও করে। সো ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা ছাড়াও আরেকটা মানে পাথ হতে পারে যে বিভিন্ন বড় বড় কোম্পানি বা বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন যেগুলো আছে, ওখানে হচ্ছে রিসার্চ সায়েন্টিস্ট বা সিনিয়র সায়েন্টিস্ট, এরকম বিভিন্ন ডেজিগনেশন বা বিভিন্ন পদ থাকে। সো ওখানে হচ্ছে যারা মোস্টলি পিএইচডি হোল্ডার, ওরা হচ্ছে এখানে জয়েন করে। সো ইন শর্ট যদি বলি, যারা ইন ফিউচার মানে রিসার্চ বেস কাজ করতে চায়, মানে গবেষণার মধ্যে থাকতে চায়, তাদের জন্য আসলে পিএইচডি করা উচিত। এছাড়া আর যারা রেগুলার চাকরি বা কর্পোরেট এই টাইপের জিনিসে অভ্যস্ত, তাদের জন্য হচ্ছে ইন্ডাস্ট্রি। সো প্রথমে আমি জিনিসটা ক্লিয়ার করে নিলাম। এখন আমি শুরু করি প্রিপারেশনের ব্যাপারটা। সো আন্ডার গ্রাজুয়েটে যখন একজন স্টুডেন্ট ভর্তি হয়, তখন শুরুতেই আসলে সে কনফিউজ থাকে যে আসলে কি করবে, মানে একাডেমিক পড়ার পাশে আর কি করবে। অনেক হচ্ছে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, অনেক হচ্ছে বিভিন্ন কম্পিটিশন করে, মানে অনেক কিছু আছে। সো আমার সাজেশন যেটা থাকবে যে যত আগে থেকেই পারা যায় গোলটা, মানে লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর ফিউচার, সো এটা যত আগে ফিগার আউট করা যায় তত ভালো। কারণ সেই অনুযায়ী প্রিপারেশন নিতে তখন হেল্প হবে শুরু থেকেই। আর এটা আরেকটা কারণ হচ্ছে এখন সবকিছু খুবই কম্পিটিটিভ। ইন্ডাস্ট্রির কথাই বলি অথবা একাডেমির কথাই বলি, পিএইচডি, মানে দুইটার মধ্যে যাওয়াই ভেরি ভেরি কম্পিটিটিভ। দ্যাটস ওয়াই কেউ একজন যত আগে শুরু করবে, তার জন্য হচ্ছে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। সো এটার কন্টিনিউশনে একদম শুরু থেকেই হচ্ছে আসলে ডিটারমাইন্ড থাকতে হবে যে আমি আসলে কোন লাইনে যাব। এখন অবভিয়াস একটা কোশ্চেন আসবে যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সে হচ্ছে আসলে কিভাবে বুঝবে যে সে আসলে কি করবে। সো এই জন্য যেটা করতে হবে, শুরুতে আসলে একটু এক্সপ্লোর করতে হবে, এবং তার করসপন্ডিং যে ভার্সিটি বা তার যে ডিপার্টমেন্টে যারা সিনিয়ররা আছেন, যারা ভালো ভালো জায়গায়, তাদের সাথে আসলে কথাবার্তা বলতে হবে, এবং হচ্ছে নিজে থেকে একটু ঘাটাঘাটি করে এক্সপ্লোর করা ট্রাই করতে হবে যে মানে
তার ডোমেনের রিসার্চ কি হচ্ছে অথবা ইন্ডাস্ট্রি কি কি কোম্পানি বা লাইক ওভারঅল এনভায়রনমেন্ট সম্পর্কে। সো যখন একটা ওভারভিউ লেভেল হাই লেভেল ধারণা এসে যাবে তখন থেকে আসলে একজনের উচিত হবে যে সেই দিকে তার প্রিপারেশন শুরু করা। আর প্রিসাইসলি যদি বলি যে রিসার্চ বা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে, সো এখানে প্রথম ধ্যান জ্ঞানে থাকতে হবে রিসার্চ, সেটা হচ্ছে হোক ফার্স্ট ইয়ার থেকে হোক সেকেন্ড ইয়ার থেকে হোক যখন থেকেই হোক। এখানে এমন কোনো নোশন নাই যে শুধু ফাইনাল ইয়ারে উঠে রিসার্চ করতে হবে বা থার্ড ইয়ারে লাস্ট বা সিনিয়র হয়ে হবে, এমন কিছু না। চাইলে অনেক আগে থেকে শুরু করা যায় আন্ডার কারো গাইডেন্সে। সো প্রথম ইয়ার লাইক ফার্স্ট ইয়ার যেটা থাকবে ওইটা হচ্ছে আমি মোস্টলি ডেডিকেট করতে বলবো যে এক্সপ্লোরেশনের জন্য, যে কি কি দিক আছে এবং কি কি এখন রিসার্চ করলেও এর মধ্যে অনেক ডোমেইন আছে। ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্সের কথা যদি বলি, এখানে হচ্ছে এআই আছে, সিকিউরিটি আছে, সিস্টেমস এন্ড অনেক অনেক ডোমেইন আছে। সো কেউ একজন কোন একটা ডোমেইনের মধ্যে সে যাবে তার মানে রিসার্চের ক্ষেত্রেই হোক, সো এটা আসলে ফিগার আউট করা একটু ডিফিকাল্ট আমি মনে করি। ইন দ্যাট কেস সেম সাজেশনই থাকবে যে এই করেসপন্ডিং যারা সিনিয়ররা আছেন তাদের সাথে হচ্ছে কথা বলা বা নিজে থেকেও ঘাটাঘাটি করা যে কিসে মানে কোন ডোমেইনে কি নিয়ে কাজ হয়। কেউ যদি এটাতে পার্টিকুলার ইন্টারেস্ট ফিল করে দেন হচ্ছে ওইখানে কাজ শুরু করা, ওইটার সাথে হচ্ছে ধীরে ধীরে আগায় যাওয়া। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন লাইক এআই বা মেশিন লার্নিং রিসার্চের ক্ষেত্রে মানে হচ্ছে এটা প্রিকারসরটা আসলে কি হতে পারে। কারো যদি আসলে ম্যাথমেটিক্স সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকে বা আইডিয়া না থাকুক বা যদি ইন্টারেস্ট থাকে, তো তার আসলে তখন উচিত হবে যে এআই রিসার্চের দিকে আসা। এবং কারো যদি হার্ডওয়্যার বা এই টাইপের জিনিস ইন্টারেস্ট থাকে তখন তার যাওয়া উচিত হবে হচ্ছে যে সিস্টেমস, কম্পাইলার, এরকম অনেক কিছু আছে। সো এই টাইপের জিনিসের দিকে যাচ্ছে। এই ঝোঁকটা মানে রিসার্চ প্রথমেই করা দরকার না, বাট এই ঝোঁকটা প্রথমে আসলে বোঝা দরকার। সো অন্যান্য আজেবাজে কাজে সময় নষ্ট না করে আমি বলবো যে যারা জুনিয়র তাদের সবচেয়ে ইফেক্টিভ হবে শুরুতে প্রথমেই আইডেন্টিফাই করা যে আমি কি করবো, ইন্ডাস্ট্রি যাবো নাকি হচ্ছে রিসার্চ লাইনে যাবো, দুইটা মানে এটাই প্রথমে আইডেন্টিফাই করা। দেন যদি রিসার্চ লাইনে যাই তখন এক্স্যাক্টলি কোন ডোমেইনে আমি কাজ করবো, এটা হচ্ছে যত তাড়াতাড়ি ফিগার আউট করা যায় তত ভালো। এখন আমি ধরে নিচ্ছি যে একজন ফিগার আউট করলো যে সে হচ্ছে সাম এক্স ওয়াই জেড ডোমেইনে তার রিসার্চটা করবে। এখন তখন যেটা আসলে যেটা কনসিডারেশন হবে সেটা হচ্ছে ওই লাইনে বা ওই ডোমেইনে হাই ইম্প্যাক্ট কাজ করা, ভালো কাজ করা। এখন আমাদের দেশে মোস্টলি যেটা দেখা যায় যে অনেক হচ্ছে পাবলিকেশন নাম্বার বাড়ানোর দিকে ট্রাই করে কাউন্টটা, বাট এখানে যেটা ম্যাটার করবে যে লাইক কোয়ালিটিটা। এখন রিসার্চের এত কথা আসতেছে হচ্ছে পিএইচডির জন্য, এটা আমি পরে কানেক্ট করতেছি জিনিসটা। এখন লাইক মনে হবে যে শুরু করছিলাম পিএইচডি এর প্রিপারেশন দিয়ে, বাট হচ্ছে আমি কথা বলছি রিসার্চ নিয়ে। বেসিক্যালি আমি যদি একটু কানেক্ট করি যে রিসার্চ আমাদের পিএইচডির অ্যাপ্লিকেশন যে মেইন কম্পোনেন্ট, সেই মেইন কম্পোনেন্ট হচ্ছে রিসার্চ, নাথিং এলস। এখন এখানে আরেকটা কথা হতে পারে যে সিজিপিএ নিয়ে কথা আসতে পারে, এটা আমি পরে যাচ্ছি। বাট একদম যদি মোটা দাগে বলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সোললি রিসার্চ। সো এই জন্য হচ্ছে লাইক ইয়ার বাই ইয়ার কি করা উচিত এটা হচ্ছে আমি বলছি। সো যখন ফিগার আউট করা হয়ে গেল আমার ডোমেইন, তখন রিসার্চটা কিভাবে শুরু করবো সেটা হচ্ছে যে ভার্সিটির যে করেসপন্ডিং লাইক ওই ডোমেইনে যে প্রফেসররা আছেন বা যে ইভেন জুনিয়র ফ্যাকাল্টিরা অনেক সময় খুবই হেল্পফুল হয়ে থাকে, তাদের সাথে কথা বলা যেতে পারে যে আমি এরকম আমি এটা ইন্টারেস্টেড, সো হচ্ছে আমি আসলে কিভাবে মানে এটা পার্সু করবো। ইভেন হচ্ছে সিনিয়রদের সাথে কথা বলা যেতে পারে। এখন ব্যাপারটা এরকম যে কেউ যদি চায় যে কোনো একটা কাজ করতে, সো তার ঘাটাঘাটি করলে আসলে রিসোর্সের অভাব হবে না। সো এটা হচ্ছে একটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট যে নিজের আগ্রহ থাকতে হবে। সো যখন হচ্ছে কোনো একটা কাজ মানে রিসার্চ প্রজেক্ট আমি ঢুকে গেলাম এভাবে কারোর সাথে কমিউনিকেট করার মাধ্যমে বা কোনো স্যারের সাথে হোক বা যার সাথে হোক, তখন শুরুতেই যে একদম লিড রিসার্চার রোলে থাকবো বা ফার্স্ট হিসেবে থাকবো ব্যাপারটা এরকম না। প্রথম দিকে আসলে ইয়াটা থাকতে হবে যে আমি আসলে কাজটা শিখবো যে রিসার্চের এন্ড টু এন্ড মানে প্রসেসটা কিরকম। যেমন ইভেন একটা ম্যানুস্ক্রিপ্ট লেখা, এখানে অনেক কিছু শেখার আছে, ওভারলিফে কিভাবে লিখতে হয়। তারপর হচ্ছে যে যদি আরেকটু টেকনিক্যাল ডিটেইলসে বলি যে ম্যাথোডোলজিটা আসলে কিভাবে ডেভেলপ করতে হবে বা এক্সপেরিমেন্ট রান করে, অনেক স্টেপ আছে। তো শুরুতে এই প্রথম দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শুরুর দিকে আসলে ডেডিকেট করতে হবে যে এই ব্যাপারগুলো রিসার্চের এই ছোট ছোট যে কম্পোনেন্টগুলো এগুলো ভালো করে শেখা, কারণ এই ফাউন্ডেশনগুলো পরবর্তীতে আসলে ভালো ভালো কাজ করতে হেল্প করবে। সো প্রথম দিকে আইডেন্টিফাই করলাম কিসে রিসার্চ করবো, দেন হচ্ছে কোন একটা কাজে ঢুকে হচ্ছে লাইক মানে এই জিনিসগুলো শিখলাম যে রিসার্চের এই কম্পোনেন্টগুলো যে কোনটার সাথে কোনটাকে কানেক্ট কিভাবে করতে হয় এন্ড এভরিথিং। সো যখন একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে পুরো প্রসেসটা সম্পর্কে, সেকেন্ড অথবা থার্ড অথবা এরকম কোন একটা মানে কন্ট্রিবিউটিং রোলে কোন একটা পেপার বা পাবলিকেশনে কাজ করার মাধ্যমে তখন নিজের একটা ম্যাচুরিটি আর রিসার্চ সম্পর্কে। এবং আইডিয়ালি আমি এক্সপেক্ট করি যে থার্ড ইয়ারের মাঝামাঝি বা শেষের মধ্যে একজন স্টুডেন্টের মধ্যে যদি সিনসিয়ার থাকে তাহলে এই ম্যাচুরিটি এসে যাওয়ার কথা, মানে ইন্ডিপেন্ডেন্টলি একটা রিসার্চ মানে নিজে লিড করার। মানে স্পেশালি হচ্ছে কম্পিউটার সায়েন্স রিসার্চ গুলো আসলে নিজে লিড করা সম্ভব, কারণ এখানে তো আসলে এগুলো তো মানে রিসোর্স ইন্টেন্সিভ না। যেমন অন্যান্য ডিপার্টমেন্ট রিসার্চে হচ্ছে যে ওয়েট ল্যাব টেস্ট করতে অনেক ঝামেলা আছে, বাট আমাদের ক্ষেত্রে জিনিসটা খুবই মানে বেনিফিশিয়াল আমি মনে করি। সো নিজের ইচ্ছা বা আগ্রহ থাকার এখানে ইম্পর্টেন্ট। সো বাই দ্য এন্ড অফ থার্ড ইয়ার অর আর্লি ফোর্থ ইয়ার আমরা যেটা বললাম এক্সপেক্ট করি যে নিজে একটা লিড একটা প্রজেক্ট শুরু করতে পারবে। এখন এটা কেন বললাম, কারণ পিএইচডি অ্যাপ্লিকেশনে যে এই কন্ট্রিবিউটিং অথর হিসাবে যে পেপারগুলো যাবে সেকেন্ড অথবা থার্ড অথর হিসাবে, ওগুলোর গুরুত্ব আসলে সাবস্টেন্সিয়ালি লোয়ার। তাহলে কোনটার বেশি, যে পেপার বা যে প্রজেক্ট বা পাবলিকেশন যেগুলো হচ্ছে যে একজন নিজের ফার্স্ট অথর মানে তার লিড অথর হিসেবে সে পেপারটা সাবমিট করছে বা পাবলিশ করছে, ওই কাজগুলাই আসলে তাকে হচ্ছে ডিফাইন করে বা তাকে মানে যখন ইন্টারভিউ হবে পিএইচডি ইন্টারভিউ তখন হচ্ছে শুধু ওই কথাগুলো জিজ্ঞেস করবে যে এই পেপারটা এটা কি তোমার ফার্স্ট অথর পেপার, তুমি এখানে কি কন্ট্রিবিউট করছো, কিভাবে করছো। সো যত তাড়াতাড়ি কাজগুলো শিখে যাওয়া যাবে কন্ট্রিবিউটিং অথর হিসেবে কাজ করার মাধ্যমে, দেন তত তাড়াতাড়ি লিড অথর হিসেবে কাজ করা যাবে এবং তত বেশি এবং ভালো পাবলিকেশন হবে যেটা পরবর্তীতে হেল্প করবে। সো আমি আশা করি ফ্লোটা বুঝতে পারছি। এখন
এরপরের বিষয়টা আসলে খুবই রুটিন ওয়ার্ক, যে যখন একজন কন্টিনিউস কাজ করার মাধ্যমে রিসার্চের এই ট্র্যাকটার মধ্যে এসে পড়বে, তখন তো আসলে কন্টিনিউস একটা পর একটা কাজ করতেই থাকবে, নিজের একটা প্রজেক্টে আরো পলিশ করতে থাকবে যে আরো কোথাও মানে কত ভালো ভেন্যুতে সাবমিট করা যায়। এটা গেল হচ্ছে যে হাই লেভেল থেকে একদম শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে শেষ পর্যন্ত মানে কিভাবে আসলে মেইন যে ফাউন্ডেশন রিসার্চের এটা বিল্ড করা যায়। এখন একটু টেকনিক্যাল ডিটেইল আমি যে আমার এই প্রথম মনোলগটা একটু খুব লং হবে ভাই, যেটা বলবো আমি একসাথে সবকিছু কভার করার চেষ্টা করবো। সো যেটা বললাম হাই লেভেল থেকে বললাম যে রিসার্চে এই করতে হয়, বাট এখন কিছু প্র্যাকটিক্যাল কনসার্ন আছে। সো ফার্স্ট অফ অল যে সিএস এর রিসার্চের ক্ষেত্রে মোস্টলি আমি এক্সপেক্ট করি আমাদের অডিয়েন্স সবাই সিএস ব্যাকগ্রাউন্ডেরই। সো সিএস এআই এমএল এই রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে ফাউন্ডেশনাল যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স খুব ভালো জানা লাগবে। আমি একদম প্রথমে যেটা বলে আসছি, ইভেন আমি হচ্ছে আমার আগে অনেকগুলা কথা থেকে আগে একটা পডকাস্ট ভাইয়ের সাথে হয়েছিল, তখন এই জিনিসটা আমি বলছি। বেসিক্যালি ম্যাথমেটিক্স জানাটা হচ্ছে সবচাইতে সাবস্টেন্সিয়াল আমি মনে করি, রিসার্চের জন্যই হোক বা যে কোনো কিছুর জন্যই হোক। এখন নট নেসেসারিলি একাডেমিক ম্যাথস, ইউনিভার্সিটি কোর্সে যেই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এইসব যেসব জিনিসপত্র থাকে, নট নেসেসারিলি এগুলা। রিসার্চের জন্য হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেল ম্যাথ দরকার হতে পারে, যেমন হচ্ছে আরো অ্যাডভান্স ক্যালকুলাস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, তারপরে হচ্ছে আরো অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং থিওরি, অনেক জিনিস আছে। সো এগুলো নিজে থেকে যত বেশি শেখা যায় তত হচ্ছে কাজে হেল্প হবে। কারণ যখন রিসার্চে কেউ একজন একটা মেথোডোলজি ডেভেলপ করবে, তখন আসলে জিনিসটা এমন না যে র্যান্ডম কিছু কম্পোনেন্ট আছে, যে অমুক মডিউল আছে, সিএনএন আছে, এটা আছে, ওইটা আছে, একটার সাথে একটা জোড়া দিয়ে কিছু বানাইলাম তারপরে হয়ে গেল। আমাদের দেশে আনফরচুনেটলি বেশিরভাগ মানুষ এই কাজটাই করে, যে ইনক্রিমেন্টাল রিসার্চ একটার সাথে একটা মানে কম্বাইন করে দেন হচ্ছে আর্কিটেকচার বানায়, ডেটা সেট রান করে রিপোর্ট করে দ্যাটস ইট। বাট ফান্ডামেন্টাল রিসার্চ বা আমি এক্সট্রিমলি সরি আমার খুবই ঠান্ডা, সো ফান্ডামেন্টাল রিসার্চ আসলে এভাবে মানে ওয়ার্কআউট করে না। সেই জন্য যেটা করতে হবে একদম কোর থিওরিতে, মানে যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা আর্কিটেকচার যখন প্রপোজ করবে তার আন্ডারলাইং ম্যাথমেটিক্সটা কিরকম, সেটা হচ্ছে কিভাবে মানে এটা কেন কাজ করবে, এটার কোর আসলে সেই দেখা যাবে ঘুরে ফিরে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল লার্নিং থিওরি, কোনো একটা প্রবাবিলিস্টিক অ্যালগরিদম, এনিথিং। সো এগুলোতে খুবই ভালো ধারণা থাকতে হবে। আমি যদি আমার এই পুরো সেশন থেকে যদি একটা টেক ওয়ে থাকে, তো এটাই থাকবে যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো হতে হবে। এবং এটার জন্য আমি জানি অনেক একটা কমেন্ট অ্যাড করি এখানে। তো যেমন আমাদের কাইস্টের কথা যদি বলি আর কি, তো এখানে যে কোনো পিএইচডি স্টুডেন্ট সাপোজ একটা কাজ যদি 5 বা 6 মাস সময় লাগে একটা পেপার বের করার ক্ষেত্রে, এরা সম্ভবত 4 বা 5 মাসই এই ম্যাথমেটিক্যাল বা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে সাইটগুলো আছে এটার উপরে ওরা অ্যানালাইসিসগুলো করে থাকে, খুবই ডিপ লেভেল অ্যানালাইসিস প্লাস হচ্ছে ম্যাথমেটিক্সের প্রত্যেকটা অ্যানোটেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু ওরা উইকলি মিটিংগুলোতে ডিসকাস করে, যেটা কিভাবে কি আসছে প্রিভিয়াস কাজগুলা, এবং এইখান থেকে ফ্লগুলো কোথায়, এবং এই ফ্লগুলো কিভাবে কাভার করতে পারি। তো এবং দেখা যাচ্ছে এটাতেই মেইন ফোকাস থাকে 80% বা 70%, আর ইমপ্লিমেন্টেশনটা আসলে এটা কাইন্ড অফ ইজি প্রসেস হিসেবে এরা নেয়। কিন্তু আমাদের বাংলাদেশে রিসার্চটা আসলে হয় উল্টা প্রসেসে। যেমন দেখা যাচ্ছে আমি প্রায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখি যেটা, যে আমি আমাদের নিউরনটিতেও ভিডিও আছে এর উপরে, যে অনেকে কিন্তু মানে কন্টেন্টের উপরে অনেক ফোকাস থাকে, যে আমার 40-50টা পেপার দরকার। অনেকে এটাও শুনতেছি যে ব্যাচেলরের আগে 100টা পেপার হয়ে গেছে। আমি দেখছি এটা ভাই, তো দ্যাটস ভেরি আনফরচুনেট। হ্যাঁ, তো আমি একটা কমেন্ট করছিলাম যে তুমি যে 100টা পেপার বের করছো, মানে তোমার ইফোর্টকে আমি করি, সম্মান করি, বাট তোমার যে সুপারভাইজার আছে হ্যাঁ তার প্রতি আমার একটু সন্দেহ আছে আর কি। কারণ রিসার্চের উদ্দেশ্যটা আসলে কিন্তু এমন না। যেমন হচ্ছে আমাদের ল্যাবে 10 বছর যে পিএইচডি করতেছে, সে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম 10 বছরে কয়টা পেপার বের করছেন, বলে 3টা পেপার। তার মানে প্রফেসর তাকে ফান্ড দিয়ে দিয়ে অনেক দিন রাখছে, কিন্তু তারপরেও কিন্তু তার কাছ থেকে নাম্বার অফ পেপার চায় নাই, চাইছে কোয়ালিটিফুল 2 থেকে 3টা কাজ। তো যেটা আপনার বলতেছিল যে এখানে ম্যাথমেটিক্সটা আসলে কোনোভাবে অ্যাভয়েড করার কোনো কারণ নাই। যারা হচ্ছে আর্লি ক্যারিয়ারে আছেন তাদের অবশ্যই এই যে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে। তো যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আমি আপনার কাছে আবার চলে যাচ্ছি। তো তোমার কাছে আমি একটা কোশ্চেন করি, যে অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে এই যে রিসোর্সগুলা মানে কোথা থেকে শিখতে পারি, অনেকের একটা কমন কোশ্চেন থাকে। যেমন অনেক হয়তো চিন্তা করতে পারে যে আপনার বুয়েট থেকে পড়ছে, বুয়েট সিএসসি থেকে পড়ছে, সেক্ষেত্রে হয়তো বা ইউনিভার্সিটি থেকে হয়তো সব শিখাই দিছে বা কোডিং শিখাই দিছে। তো এই লার্নিং প্রসেসটা কোথা থেকে শেখা যেতে পারে, এটা একটু কাইন্ডলি বলো। খুবই ভালো একটা কোশ্চেন। আমি হচ্ছে এটা আগে অ্যান্সার করি যে রিসোর্সটা কিরকম। হ্যাঁ, আমি প্রথমে তো আমি আমার আগের কথাটা শেষ করি, আমার আগের কথা রেস্টটা, যে রিসার্চের জন্য ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভাইয়া যেটা পরে অ্যাড করলো যে মেথোডোলজির বেশিরভাগ পোর্শন মানে একটা পুরো প্রজেক্টের মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এই থিওরি ডেভেলপমেন্টের জন্য যায়, এবং এই মেন্টালিটি রাখা উচিত আসলে রিসার্চ আসার সময়। আর ইমপ্লিমেন্টেশন লাইক কোড এক্সপেরিমেন্ট রান করা, এটাকে মানে এখন সিএস স্টুডেন্ট হিসেবে কেউ যদি কোড যদি ঠিকভাবে না লিখতে পারে এফিসিয়েন্টলি, বা এগুলো আইডিয়া কম থাকে, বেশিরভাগ মানুষ চ্যাটজিপিটি এসব ইউজ করে, একটা পর্যায়ে এটা ইউজ করা ইজ ফাইন টোটালি, বাট হচ্ছে নিজের ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকা খুব ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন হচ্ছে বেসিক পাইথন বা লাইক যেগুলো যখন শেখানো হবে, মানে ভার্সিটিতে শেখানো হবে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই সাথে হচ্ছে যে
নিজে যখন রিসার্চের জন্য পাইথন লাইক আদার্স যে লাইব্রেরিজ গুলো আছে এগুলো শিখবে, তখন আসলে কোডিং এটার খুবই ভালো আইডিয়া থাকতে হবে। জিপিটি দিয়ে যা দিয়ে কোড পরে করা হোক না কেন, নিজে এগুলো বুঝতে হবে, কারণ এগুলো পরে অনেক ভুল টুল হয় করে। বেশিরভাগ মানুষ দেখা যায় যে জাস্ট কোড জেনারেট করে রাখা দেয়, এমন না। সো আমি এই ফান্ডামেন্টাল লার্নিং গুলোর উপর খুবই এমফেসিস করবো যে মানে চোখ বন্ধ করে কোড লিখতে পারতে হবে, মানে এই কথাটা মাথায়, মানে এটা কাইন্ড অফ একটা মানে ইয়ার মতো আর কি, একটা থাম্ব রুলের মতো রাখতে হবে আর কি। সো হ্যাঁ, এটা গেল। সো এই কারণে এই কথা এই কারণে আসতেছে যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা যখন টাইম বেশি দিব, তখন হচ্ছে এই কোডিং এফিসিয়েন্সি থাকলে এগুলো আসলে খুবই যখন ট্রিভিয়াল হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে সাপোজ যদি বলি যে একটা খুবই বড় একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করাইলাম, এখন ইমপ্লিমেন্টেশনে কি হবে? এখন আমি যদি নাই জানি যে আমার সাইপাই বলে একটা লাইব্রেরি আছে, এর মধ্যে এই ফাংশন আছে, এর মধ্যে যে কনভেক্স অপটিমাইজেশন সলভ করা যায়, কোন ফাংশন দিয়ে এগুলো না জানলে তো আসলে ইমপ্লিমেন্টেশন করতে 2 মাস লাগবে। বাট জানা থাকলে এটা করতে লাগবে হচ্ছে 1 সপ্তাহ, 7 দিন, 5 দিন, 2 দিন এরকম। সো এটা আশা করি ক্লিয়ার যে থিওরি প্লাস কোডিং দুইটাতেই খুবই প্রফিশিয়েন্ট হতে হবে, এবং কোডিং এর প্রফিসিয়েন্সিটা আগে আসতে হবে, মানে আর্লি ক্যারিয়ার না লাইক আর্লি মানে লার্নিং এর সময়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে। পরে যেন বাকি টাইমটা হচ্ছে সে একজন স্টুডেন্ট স্পেন্ড করতে পারে লাইক থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এবং আর রিসার্চ আর কাছে ডেভেলপ করার জন্য। যে কোনো ইউনিভার্সিটিতে আসলে প্রথম ইয়ার থেকে কিন্তু এই কোডিং এর থাকে, কোর্সগুলো থাকে, সি বা সি প্লাস প্লাস পাইথন থেকে হয়তো শুরু করে। তো এই জন্য প্রথমে 1-2 বছর কিন্তু এই কোডিংটাতে ফোকাস করা উচিত। প্লাস খুবই ভালো হয় মানে এটা আনফরচুনেটলি আমাদের দেশে এটা খুবই দেখা যায় যে মানে মানুষ কম্পিউটার সায়েন্সে পড়ে ঠিকভাবে কোড লিখতে পারে না। এই জন্য আমি বললাম যে মানে এমন ক্যারিয়ার থাকা দরকার যেন চোখ বন্ধ করে কোড লিখতে পারি। সো এরকম এই প্রথম বা সেকেন্ড এই জন্য ফান্ডামেন্টাল লার্নিং খুবই ইম্পর্টেন্ট। এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এই কোডিং শেখা প্লাস হচ্ছে যে ম্যাথমেটিক্স এর যে অনেক কোর্স থাকে কিন্তু সিএসসি তে, তো এইগুলাতে যদি কেউ ঠিকভাবে শিখতে পারে, তার জন্য কিন্তু একটা রিসার্চের জন্য একটা মানে সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। মানে অনেকেই ভাবে চিন্তা করে আমি এখন সিএসসি তে ভর্তি হয়ে গেছি, আমার ফার্স্ট ইয়ার থেকে এখনই আমার রিসার্চ পেপার লাগবে। মানে এত তাড়াহুড়া করারও দরকার নাই। মানে প্রথম বছর দ্বিতীয় বছর ইউনিভার্সিটি কারিকুলামে যেগুলো থাকে এটা শিখলেও কিন্তু অনেকটা শেখা হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাকে আরো অনেক কোশ্চেন করবো, তুমি একটু আমার সরাসরি আনসারে যাও, তাহলে আমি পরবর্তী যারা আছেন এনারা হয়তো কোশ্চেন করার সুযোগ পাবে। তো আমি যেটা বলতেছিলাম যে এই রিসোর্সগুলো কোথায় থেকে শিখতে পারে? আচ্ছা, সো হ্যাঁ, রিসোর্সের কথা যেটা আমরা যে কোশ্চেনটাতে ছিলাম, সো প্রথমে যেটা মনে হতে পারে যে বুয়েটা বা এরকম বড় বড় ইউনিভার্সিটি থেকে হয়তো কোর্স থেকে সেই ব্যাপারটা একদমই না। সো আমাদের যেগুলো পড়ে এগুলো বেসিক জিনিসই পড়ায়। সো এক্সট্রা যা শিখতে হবে, যে আমি যে অ্যাডভান্স জিনিসের নাম বললাম, এগুলো হচ্ছে আসলে অনলাইন রিসোর্স থেকে শিখতে হবে। যে ইউটিউবে এখন মানে দুনিয়ার সবকিছু আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি লিনিয়ার অ্যালজেব্রা কেউ যদি ভালো করে শিখতে চায়, এখন ভার্সিটি কোর্সে পড়ে, বুয়েটাও পড়ে, অন্য সব ইউনিভার্সিটি পড়ে, বাট এই লিনিয়ার অ্যালজেব্রা ভেরি বেসিক, ঠিক আছে? সো এগুলো দিয়ে কাজ চলবে না, শিখতে হবে অ্যাডভান্স গুলো। সো এটার জন্য ইউটিউবে এমআইটির অনেক ভালো ভালো মানে ফুল কোর্সই ওরা ছেড়ে দিয়ে রাখছে। স্ট্যানফোর্ডের ভিডিওস আছে। মানে এখন রিসোর্স যদি আমি সংক্ষেপে মোটা থাকে বলি, যে বড় বড় ইউনিভার্সিটিগুলোর যে থিওরিটিক্যাল যে কোর্সগুলো এগুলো সব অ্যাভেলেবল, এভরিথিং লাইক কোড, ডিপ লার্নিং এর কোর্স থেকে শুরু করে ম্যাথের কোর্স, ইনফরমেশন থিওরি, এভরিথিং মানে পাওয়া যাবে। সো এগুলো দেখতে হবে, এবং সেই সাথে হচ্ছে যে নর্মাল গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, অনেক বই আসে, অনেক পিডিএফ থিসিস, অনেক কিছু পাওয়া যায়। সো ওভারঅল লার্নিংটা হবে হচ্ছে অনলাইন বেসড, এবং নিজের ঘেটেটা বের করতে হবে। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করবো, যে কোনো কিছু এখানে একসাথে গোছানো পাওয়া যাবে না। যে আমি যদি কোনো শিখতে চাই যে একটা ভিডিও বা একটা প্লে লিস্টে সব পাবো, ব্যাপারটা এরকম না। এটার জন্য একটু ঘাটাঘাটি করার একটা মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ, এটি আপনার কোশ্চেনটা অ্যান্সার করলাম। জি আচ্ছা, তো যাই হোক, তো এটা তো ঠিক আছে। তো আবার যে কথা বলাগুলো চেষ্টা করতে হচ্ছে যে রিসার্চটা খুব ম্যাথমেটিক্স বা হচ্ছে কোডিংয়ে ভালো হতে হবে। আর প্রথম 1-2 বছর এটাই করা যেতে পারে, এবং এরপর হয়তো বা সে রিসার্চে ইনভলভ হতে পারে। প্রথমে এইভাবে এক্সপেক্ট করা দরকার নেই যে আমি এখনই ফার্স্ট অথর পেপার আমি প্রথমে বের করবো বা অনেক হাই কনফারেন্সে পেপার পাবলিশ করবো। প্রথমে দেখা যাচ্ছে সাপোর্টিং রোল হিসেবেও কিন্তু কাজ করা যায়। যেমন আমাদের কাজটা কিন্তু প্রথম মাস্টার্সের প্রথম বছর এটাই থাকে যে তুমি সাপোর্টিং রোল হিসেবে এটা কাজ করো। মানে আমাদের কোনো করে না, কোনো অ্যালাউই করে না প্রথম বছরটাতে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে প্রথমে কাজটা যখন শেখা হয়ে যাবে, আমার কাছে যখন ম্যাথমেটিক্যাল নলেজ থাকবে, কোডিং নলেজ থাকবে, আমি সাপোর্টিং রোল হিসেবে আমি রিসার্চ পেপার কীভাবে বের করতে হয় এটা যখন জেনে যাব, তখন কিন্তু আমি এই পুরো প্রসেসটার মধ্যে ঢুকে গেলাম, রিসার্চটা কীভাবে করতে হয় জেনে গেলাম। এর পরবর্তীতে সে লিডিং পেপারগুলো সে হয়তো বের করার দিকে ফোকাস করতে পারে। তারপর হচ্ছে কোয়ালিটিটাও হয়তো বাড়াতে পারে। প্রথমে হয়তো বা কিউ2 জার্নালে পেপার পাবলিশ করলো, এরপর হয়তো বা কিউ1-এ ফোকাস করবে। তো এইভাবেই কিন্তু বাড়াতে হবে। তো আপনার কাছে এবার একটু শর্টকাটে আমি জানতে চাবো, যদি আমরা আমাদের গত পডকাস্টে আমরা কভার করছিলাম যে ইউনিভার্সিটি থাকাকালীন যে এই নেটওয়ার্কিংটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কীভাবে এই যে ইন্টার্নশিপ বা বিভিন্ন প্রফেসরের সাথে কানেক্ট অগ্রিমভাবে হয়ে যাওয়া যায়, যার মাধ্যমে কিন্তু হয়তো বা তোমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই যে হয়তো ব্যাচেলরের শেষের আগেই তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলছো, এখান থেকে ফুল ফান্ড চলে আসছে। তো এই পয়েন্টটা নিয়ে হয়তো বা তোমার 2-3 মিনিট একটু কথা বলা দরকার, যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন থাকে সবারই। আচ্ছা, সো হচ্ছে আমি দেখুন রিমোট কোলাবোরেশনের কথাটা বলি। সো এটা আসলে দুই ভাবে হতে পারে। একটা অবভিয়াসলি হচ্ছে যে নেটওয়ার্কিং এর মাধ্যমে, যে কোন একজন কারেন্ট সিনিয়র স্টুডেন্ট যিনি হচ্ছে এখন পিএইচডি করতেছে কোন একটা বাইরের ভালো ইউনিভার্সিটির ল্যাবে, তার সাথে যদি একজন স্টুডেন্টের কোলাবোরেশন থাকে আন্ডারগ্রেড স্টুডেন্টের, তখন হচ্ছে তাদের কোনো একটা প্রজেক্টে সাইড রোল হিসেবে, কন্ট্রিবিউটিং রোল হিসেবে কাজ করার সুযোগ থাকতে পারে। কারণ বড় বড় প্রজেক্টে অনেকগুলো পার্ট থাকে, এক্সপেরিমেন্ট রান করা, অনেক কিছু। সো এরকম কোন একটা মানে ছোটখাটো কাজের মাধ্যমে হইলেও যদি এরকম কন্ট্রিবিউট করা যায়, সো ওইটা মানে লাইক মানে ভ্যালু অ্যাড করে, এবং পরবর্তীতে ইভেন যদি
এই কন্ট্রিবিউটিং ওয়ার্ক করতে করতে আসলে বড় কাজের দিকে যাবে তখন। সো ওই ল্যাব থেকে পরে এলওআর পাওয়ার একটা সম্ভাবনা মানে দাঁড়ায়। সো এটা গেল একটা ওয়ে যে সিনিয়রদের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে যারা কারেন্টলি ওই ল্যাবে কাজ করে তাদের সাথে যুক্ত হওয়া। আরেকটা অপশন যেটা হতে পারে, মানে আমি পার্সোনালি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে মানে সাবস্টেন্সিয়ালি যখন একটা রিসার্চ মানে একজন রিসার্চ প্রোফাইল হয়ে যাবে, মানে সেটা যেই ইয়ারই হোক, তখন নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি রিচ আউট করা প্রফেসরদের কাছে যে আমি হচ্ছে রিমোটলি কাজ করতে চাই ভলান্টিয়ারিলি। সো হচ্ছে তখন হচ্ছে প্রফেসর মানে আইদা দুইটা রেসপন্স দিবে যে হ্যাঁ আমার কাছে এরকম পজিশন আছে অথবা আমার কাছে এরকম পজিশন নাই। সো না থাকাটাই হচ্ছে মোস্ট কমন, বাট যদি থাকে তখন হচ্ছে এটা খুবই মানে বেনিফিশিয়াল হবে, কারণ ওখানে তখন ইন্ডিপেন্ডেন্টলি প্রজেক্ট করা যাবে, কারণ কারো আন্ডারে না কিছু না। সো হচ্ছে প্রজেক্ট লাইক কাইন্ড অফ হচ্ছে ওই ল্যাবের একজন মেম্বারের মতোই তুমি রিমোটলি কাজ করতে পারো। সো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এটার জন্য যেটা লাগবে, এটা একটু ডিফিকাল্ট এই কারণে যেটার জন্য আগে থেকে একটা মানে মানে কনসিডারেবল ভালো রিসার্চ প্রোফাইল থাকতে হবে কাইন্ড অফ। তো তখন হচ্ছে ওই ল্যাবে তাকে অনবোর্ড করা হবে স্টুডেন্টকে। সো হ্যাঁ, এটাই মানে এই দুইটা ওয়ে হতে পারে। এটা আমি একটু সামারাইজ করে সহজে বলি। তো ব্যাপার হচ্ছে কি যে আপনার যেটা বলতে যাচ্ছে যে আমরা হয়তো রিসার্চ ইন্টার্নশিপের জন্য প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করতে পারি মেইলের মাধ্যমে। তো আপনার যেটা বললো যে ও ভলান্টিয়ারই কিন্তু রিসার্চটা করতে চেয়েছে, মানে প্রথমে চায় না যে আমি আপনার কাছে রিসার্চ করতে চাই, আমাকে মান্থলি এত পে করতে হবে। তো দেখা যায় যে ফরেন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু বেশিরভাগ এরকম ওরা পে করতে পারে না, কারণ এটা ওদের অফিসিয়াল প্রসিডিউরের মধ্যে থাকে না, ওরা হয়তো অনলাইনে বা রিমোটলি কাউকে হায়ার করতে পারে না। বাট কেউ যদি ভলান্টিয়ারি করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে তারা স্কোপ চাইলে দিতে পারে, যদি প্রফেসর মনে করেন যে হ্যাঁ এই স্টুডেন্টটা মোটিভেটেড, সেক্ষেত্রে এই কাজে বা কোনো একটা প্রজেক্টে আমি ওকে ইউজ করতে পারি বা কোনো একটা রিসার্চে সুযোগ দিতে পারি। তো এখানে নেটওয়ার্কের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রথমেই কিন্তু প্রফিটের কথা চিন্তা করা যাবে না। না, আমার যদি কিছু একটা শো করার থাকে, সিভিতে যদি দু একটা জিনিস থাকে, সেটা দিয়ে তার কাছে যে নিজে আমি যে আসলে রিসার্চার হিসেবে কাজ করতে চাই, আমার যে আগ্রহ আছে, এইটাই কিন্তু আগে আসলে প্রকাশ করা উচিত। মানে প্রথমেই প্রফিটের কথা চিন্তা করলে তো তোমার মেইল প্রথমেই ওরা স্কিপ করে চলে যাবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম অনেকে এই প্রসেসগুলো জানে না বা আসলে এভাবে ট্রাই করে না, কারণ অনেকের একটা সাধারণ বাঙালি মানুষের মধ্যে যে জিনিসটা ঘুরে যে আমি আগে ইউনিভার্সিটি পাস করব, এরপর আইএলটিএস পরীক্ষা দিব, জিআরই পরীক্ষা দিব, সব কিছু শেষ করে তারপর হয়তো আমি মেল করা শুরু করব। কিন্তু বিষয়টা এরকম না, যে চাইলেই কিন্তু ব্যাচেলর করা থেকেই কিন্তু প্রফেসরকে অ্যাপ্রোচ করা যায়, তার সাথে কানেক্ট হওয়া যায়, তার ল্যাবে কানেক্ট হওয়া যায়। আর এই নেটওয়ার্কিংগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই নেটওয়ার্ক দেখা যাচ্ছে আমি একজন প্রফেসরের সাথে আমি একটা পেপার সাবমিট করলাম, এখন যেহেতু সাবমিট করছি বা আমার পেপারটা পাবলিশ হলো, সেক্ষেত্রে আমি কিন্তু প্রফেসরের কাছে চাইতে পারি যে আপনি আমাকে তাহলে একটা এলওআর দেন। বা প্রফেসর যদি মনে করে এই ছেলেটা ভালো কাজ করছে, আমার তো ভ্যাকান্সি আছে দুইটা, আমি একে ডিরেক্টলি নিয়ে নেই। তো আপনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে যে আপনার হয়তো বা এই যে আপনার তুমি মনে হয় দুইটা ইউনিভার্সিটি থেকে ইন্টার্নশিপ মানে এই কাজগুলো করছিলে আর কি আন্ডার গ্রাজুয়েট অবস্থাতে, মানে কোন কোন ইউনিভার্সিটি ছিল এটা? একটা ছিল ভার্জিনিয়া টেক আর একটা ছিল হচ্ছে ইউসিএফ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। ওই দুই জায়গায়, এবং দুই জায়গা থেকে আমি এলওআর পেয়েছিলাম পরে। হ্যাঁ, তুমি দুই জায়গা থেকে এলওআর পেয়েছো এবং হচ্ছে তুমি এর মধ্যে হয়তো একটা থেকে হয়তো বা অ্যাপ্লাই করে ফুল ফান্ড হ্যাঁ স্কলারশিপও তুমি পেয়ে গেছো। হ্যাঁ, ভার্জিনিয়া টেকে। হ্যাঁ, আমি ইউসিএফ অ্যাপ্লাই করি নাই, ভার্জিনিয়া টেকে অ্যাপ্লাই করেছিলাম। এবং যেই প্রফেসরের সাথে কাজ করতাম ওনার ল্যাবেই মানে যাইতাম আর কি, যদি যাওয়া হতো। জি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি আগে প্রফেসরকে চিনি, তার সাথে আমি তো আমার পোটেনশিয়ালিটি তাকে আগেই দেখাই দিছি, তাহলে তো আমাকে না নেওয়ার কোনো কারণ নাই। আমার পারফরমেন্স যদি মডারেট মনে হয় তাহলে তো আমাকে এমনিতেই সে নিবে। তো আপনার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমনই। তো আমাদের এই নিউরন ট্রিতেও কিন্তু আমরা এই সেম ফ্যাসিলিটিগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু বিভিন্ন প্রফেসর কানেক্ট করার চেষ্টা করি, বা ইভেন আমাদের এই যে মনি স্যার, উনি নিজেও তো ওনার 20-25টা মানে বাংলাদেশি স্টুডেন্ট আছে, উনি চাইলে তো অন্য অন্য দেশ থেকে অনেক ভালো করতে পারে, সাধারণত চাইনিজরা অনেক ভালো পারফর্ম করে। তারপরেও কিন্তু উনি বাংলাদেশিদের প্রায়োরিটি দেয় যারা হচ্ছে ওনার সাথে অগ্রিম কাজ করে, অগ্রিম হচ্ছে প্রুভেন যারা। তো এই অপরচুনিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের নিউরন ট্রি এআই থেকে। তো আপনার মাধ্যমে আমরা এটা আরেকবার কনফার্ম হলাম, এটা কিন্তু আসলে অনেক কাজে আসে। তো ঠিক আছে, তো এরপরে এটা গেল। এখন আমি তোমার একটু অ্যাডমিশন প্রসেসগুলো নিয়ে জানতে চাচ্ছি, যে অনেকের একটা খুব কমন কোশ্চেন থাকে যে এই যে টপ ইউনিভার্সিটিগুলো, এখানে আসলে আমার কেমন প্রোফাইল থাকলে অ্যাপ্লাই করা উচিত, যদিও এটার কোনো আসলে কোনো ফিক্সড ক্রাইটেরিয়া নাই, কারো দেখা যাচ্ছে খুব যদি ভালো পেপার থাকে সেক্ষেত্রে সিজিপিএ কম থাকলেও সেটা কভার হয়ে যায়। তো মানে এটা তো আসলে ইউএসএতে বিভিন্নভাবে ওরা ইভালুয়েট করে। তারপরেও যদি আমরা একটা জেনারেল ট্রেড অফ জানতে চাই, মানে কেমন প্রোফাইল থাকলে এই টপ ইউনিভার্সিটিগুলো আমরা টার্গেট করতে পারি, তোমার এক্সপিরিয়েন্স আচ্ছা, থেকে কি মনে হয়? হ্যাঁ। সো এটা হচ্ছে আমি যদি অ্যান্সার করতে চাই এভাবে যে টপ ইউনিভার্সিটি বলতে একদম শুরুর দিকে যেগুলো টপ 10, লাইক হচ্ছে এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি, কর্নেল, একদম শুরুর দিকে যেগুলো আছে। সো এই টপ 10 হচ্ছে একরকম, আর এরপরে বাকিগুলা ওগুলোর জন্য হচ্ছে জিনিসটা একটু ডিফারেন্ট হবে, মানে সিজিপিএ রেসপেক্ট আমি যদি বলি। সো প্রোফাইলে তো বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট থাকবে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট দুইটা, যে সিজিপিএ আর হচ্ছে রিসার্চ। এখন যদি হচ্ছে আমি পরের টায়ারটার কথা বলি, যে মানে লাইক 10-এর পরে যেগুলো মানে টপ ছাড়া যেগুলো, ওখানে হচ্ছে সিজিপিএ একটু কম থাকলেও কোনো সমস্যা নাই, মানে এখানে হচ্ছে মেজর কোনো হার্ডেল ক্রিয়েট করবে না। সেখানে হচ্ছে রিসার্চ ভালো থাকলে যত ভালো তত উপরের দিকে মানে ট্রান্সফার প্রবাবিলিটি বাড়বে, এটা হচ্ছে একটা জিনিস। বাট টপের ক্ষেত্রে ব্যাপারটা যেটা, যে একদম শুরুর দিকে বড় বড় ইউনিভার্সিটি, ওখানে সিজিপিএ আসলে ভালো থাকতে হয়। মানে প্রতিটা কোহর্টে যারা মানে ইনকামিং স্টুডেন্ট, সো মোস্টলি দেখা যায় যে সবার মানে ক্লাস পজিশন হচ্ছে অনেক উপরের দিকে, এবং সিজিপিএ অনেক বেশি, এবং বেশি বলতে হচ্ছে কনসিডারেবলি বেশি, 3.9+, 9.5+ এরকম। সো এইটা হচ্ছে একটা কমন
ক্যারেক্টারিস্টিক বলতে পারি আমরা টপ ইউনিভার্সিটির জন্য, যে একাডেমিক রেজাল্টে হচ্ছে একদম শুরুর দিকে মানে থাকাটা আসলে কাইন্ড অফ ম্যান্ডেটরি একদম বড় ইউনিভার্সিটিগুলোর জন্য। আর এটা গেল হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা, যে রিসার্চের ক্ষেত্রে এখন এটা আসলে ভ্যারি করে। সো কারো যদি খুব বড় একটা মানে ভ্যানুতে পাবলিকেশন থাকে, লাইক হতে পারে যে নিউরিপস, আইসিএমএল, লাইক ক্লিয়ারে পাবলিকেশন আছে, কনফারেন্স হ্যাঁ, এই স্টার কনফারেন্স লাইক জেনারেলাইজ করি। সো এই স্টার কনফারেন্স একটা পাবলিকেশন যদি থাকে, তখন হচ্ছে এরকম বড়গুলোতে চান্স প্রবাবিলিটি অনেক বাড়ে। এখন এখানে ব্যাপার আছে যে সিএস রিসার্চের ক্ষেত্রে তো অনেকগুলো ডোমেইন আছে, যেমন এনএলপি, ভিশন, তারপর হচ্ছে একদম কোর এমএল থিওরি, এগুলোর জন্য হচ্ছে এইটা ম্যান্ডেটরি একদম, মানে কাইন্ড অফ যে টপ ইউনিভার্সিটিতে যেতে হলে এই স্টার কনফারেন্স আসলে মানে থাকতে হবে, ফার্স্ট অথর পাবলিকেশন। মানে যারা, মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি যে আমার সাথে বার্কলিতে যারা এই ডোমেইনগুলোতে আছে এখন, সো ওদের সবারই আসলে এগুলোতে একাধিক পেপার আছে, একটা না। সো এটা হচ্ছে একটা জিনিস যে একবার এটা খুবই টাফ আসলে, মানে এই স্টার কনফারেন্সে আমাদের দেশ থেকে হচ্ছে পাবলিশ করা বিভিন্ন কারণে। এখন আরেকটা ব্যাপার যেটা, যে কমপ্লিমেন্টারি যেটা হতে পারে, সব তো এই দুই তিনটাই তো আর আসলে সেক্টর না, যে কম্পিউটার ভিশন অথবা এনএলপি, এগুলো যেগুলো মানে হাইলি কম্পিটিটিভ। এছাড়া আমার আমার পার্সোনাল যেই মানে আমার ডোমেইন যেটা, সেটা হচ্ছে যে কম্পিটিশনাল বায়োলজি এন্ড মেশিন লার্নিং, দুইটা হচ্ছে ব্লেন্ড। সো এখানে হচ্ছে আমাদের জার্নাল বেশি রিপোর্টেড মানে কনফারেন্সের থেকে। সো এই ক্ষেত্রে হচ্ছে জার্নাল পাবলিকেশন, মানে টপ যে কিউ1 জার্নাল মানে পাবলিকেশন যত বেশি থাকে, তত আসলে মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা তো ম্যাটার না, বাট হচ্ছে মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে কত ভালো জায়গায় পাবলিশ হচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে তখন ম্যাটার করবে। যদি সামারাইজ করি আমি, বড় ইউনিভার্সিটির জন্য সিজিপিএ খুবই ভালো লাগবে, সেখানে হচ্ছে রিসার্চ প্রোফাইল হচ্ছে একদম টপ 0.5% বা এই টাইপের হতে হবে। সো এটা হচ্ছে মানে হার্শ একটা ট্রুথ। আর বাকিগুলোর জন্য সিজিপিএ কোনো সমস্যা না। অনেকেই এই জিনিসটা আসলে বলে যে সিজিপিএ কম মানে মানে হতাশ হয়ে পড়ে, বাট এমন কিছু না, তখন রিসার্চ দিয়ে জিআরই দিয়ে অনেকভাবে এটা মেকআপ করা যায়। হ্যাঁ, বাট টপ ইউনিভার্সিটির জন্য ব্যাপারটা ইউনিভার্সিটিতে অনেক টপ ইউনিভার্সিটিতে আমি এটাও দেখলাম যে অনেক প্রফেসর কিন্তু মেনশন করেই দেয় যে তোমার যদি সিবিপি আর আইসিএমএল এই টাইপের জায়গাতে পেপার থাকে, তুমি আমাকে ডিরেক্টলি এখানে মেইল করো, আমি বাকিটা দেখবো। তো এই ক্ষেত্রে কিন্তু মানে যেটা বললাম যে এই স্টার কনফারেন্স কাইন্ড অফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর সিজিপিও তো অবশ্যই একটা মডারেট মেনটেন করতে হয়, কারণ দেখা যাচ্ছে আমার সিজিপি যদি একেবারে খারাপ আসে, আবার দেখা যাচ্ছে স্টার কনফারেন্স আছে, তখন কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে সাধারণত বড় ইউনিভার্সিটিতে অনেক কম্পিটিশন থাকে। তো দেখা যাচ্ছে আমার মতো হয়তো আরেকজনেরও পেপার আছে, বাট ওর সিজিপি হয়তো আর একটু ভালো, সেক্ষেত্রে হয়তো তাকেই হয়তো সে নিয়ে দিবে। তো যাই হোক, মানে খুব বেশি টেনশনের দরকার নাই, মানে কারো যদি একটা কম থাকে আর একটা স্কোপ তার অবশ্যই আছে। কারো যদি সিজিপিএ কম থাকে, সে তো স্টার কনফারেন্সে মনোযোগ দিতে পারে। তো বিষয়টা এরকম যে আমাদের সবারই কিন্তু অপশন আছেই, কারণ ওইটা ছাড়া তো, কারণ আমার কিন্তু সিজিপিএ কিন্তু ওরকম হাই ছিল না। এখন আমি আমার ল্যাবে বা আমার পরিচিত যত আছে সবাই দেখি হচ্ছে র্যাঙ্ক 1, মানে সব টপ 1% স্টুডেন্ট ওইভাবেই কিন্তু রিক্রুট করে, বা দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের মিডল থাকে কাইস্টে যাদেরকে নেয়। তো আমার কিন্তু এসব কোনো কিছু ছিল না, আমার খুব মডারেট সিজিপিএ ছিল, বাট আমার ওই কিছু কোড লেভেলের পেপার ছিল যেগুলো হয়তো প্রফেসর পছন্দ করছেন। তো তো এই জন্য আমি বলে দিলাম যে প্রফেসরের সাথে যদি কোনো কাজ মিলে যায়, রেলিভেন্সি থাকে, বা স্টার লেভেলের কোনো পেপার থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রফেসরের অ্যাটেনশনে গেলে প্রফেসর কিন্তু তাকে রিক্রুট করতে পারে তার পছন্দ মতো। আচ্ছা, আরেকটা ছোট 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 কোয়েশ্চেন করি, তুমি একটু শর্টে অ্যান্সার দাও, তাহলে আমরা অনেক কিছু কভার করতে পারবো সময়ের মধ্যে। অনেকের কোয়েশ্চেন থাকে যে জিআরইটা লাগে কিনা, বা আইএলস বা টোফেল কোনটা দিলে ভালো, বা স্কোরগুলো কেমন লাগে, এটা একটু বলো। আচ্ছা, এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট অ্যান্সার যে আইএলটিএস টোফেলের মধ্যে টোফেল হচ্ছে বেশি প্রেফারেবল টপ ইউনিভার্সিটির জন্য। কারো যদি টার্গেট থাকে যে বড় ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে টপ 10 এর মধ্যে, তাহলে চোখ বন্ধ করে টোফেল দিতে হবে, দেওয়া উচিত। আর হচ্ছে যদি এটা টার্গেট না থাকে একদম শুরুর দিকে করে, তাহলে হচ্ছে আইএলটিএস হচ্ছে ইজিয়ার, মানে সাবস্টেন্সিয়ালি ইজিয়ার দেন টোফেল। সো এটা গেল। আর জিআরই এর কথা যেটা, যে অ্যাগেইন শুরুর দিকে ইউনিভার্সিটিগুলোর জন্য জিআরই লাগে না, কিন্তু একটু পিছের দিকে যেগুলো মাঝের দিকে, ওগুলোর জন্য আসলে জিআরই ম্যান্ডেটরি। ইনফ্যাক্ট শুরুর দিকে ইউনিভার্সিটিগুলোতে জিআরই স্কোর দেওয়ার মানে ফিল্ডটাই থাকে না। স্কোপই থাকে না। হ্যাঁ, শুধু টপ ইউনিভার্সিটিগুলো না, ইভেন মডারেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু জিআরই নেয় না আসলে এখন। হ্যাঁ, মানে ধীরে ধীরে জিআরইগুলো চেঞ্জ নেয় দেখা যাচ্ছে যেগুলো R2 র্যাঙ্কের যে ইউনিভার্সিটিগুলো আছে, তো ইউএস এর এই R2 র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলো হয়তো জিআরইটা বেশি চায়। তো আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি সরাসরি জিআরই দিতে নিষেধ করি। আমি বলি জিআরই দেওয়ার থেকে তুমি এর থেকে একটা পেপার বের করো, ওইটা তোমার জন্য আরো বেশি ভ্যালুয়েবল। ডেফিনেটলি। তো এই হচ্ছে আমার অ্যান্সার। আর স্কোরের কথা যদি বলি, আমার জানা মতে হয়তো টপ ইউনিভার্সিটিগুলো 7-এর মতো স্কোর মিনিমাম হয়তো চায়, মানে আইএলস এর ক্ষেত্রে। আর টোফেলের ক্ষেত্রে আপনার টোফেল 100 100 চাই। আচ্ছা। এটাও ভ্যারি করে, মানে এটা হচ্ছে মানে খুবই আমার কাছে জিনিসটা একটু অড লাগছে যে আইএলটিএস এর ক্ষেত্রে তো কাইন্ড অফ হচ্ছে জিনিসটা স্ট্যান্ডার্ড, সবাই 6.5 7 এরকম চায়, টোফেল আবার এরকম না। টোফেল হচ্ছে একদম মানে এমআইটি, বার্কলি, স্ট্যানফোর্ড, ওরা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100, বাট অন্য জায়গাতে চাই হচ্ছে 80। মানে এটা তো হইলো না মানে সমান, বাট আমি জানি না, বাট এভাবেই সিস্টেম। হ্যাঁ, টপ ইউনিভার্সিটিগুলোতে একটু স্কোর বেশি চাই, এটা দেখছি। তবে সব থেকে অথেন্টিক অ্যান্সার হচ্ছে যে ওয়েবসাইট থেকে এটা চেক করে নেওয়া যে কোন ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট কেমন। তবে একটু শর্টে যদি বলি, ইউএস এর ক্ষেত্রে আইএলস এর কথা যদি বলি, টপ ইউনিভার্সিটিতে 7 থেকে আর কি বেশিরভাগ সবাই চায়। আর মডারেট যে ইউনিভার্সিটিগুলো আছে ম্যাক্সিমাম 6.5 হলেই কিন্তু অ্যাপ্লাই করা যায় ইউএস এর ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা আইএলস টোফেল সম্পর্কে জানলাম, জিআরই সম্পর্কে জানলাম, সিজিপিএ সম্পর্কে অলরেডি কথা বলছি, রিসার্চ সম্পর্কে তো প্রথমেই কথা বলে নিছি, রিসার্চ কীভাবে কী শুরু করা যেতে পারে, কী টাইপের রিসার্চ করা উচিত, সব কিছু। এবার একটু সেশনের বিষয়ে কথা বলি, যে ইউএসএতে আমরা তো বছরে 2বারের মতো হয়তো অ্যাপ্লাই করা যায়, তবে হয়তো ফলটাকে সবাই প্রেফার করে।
Right. তো মানে তুমি কোন সময় আসলে অ্যাপ্লাই করছিলা, তোমার ক্ষেত্রে কি ছিল বিষয়টা? আমি যে ফলের জন্য প্রথমে আমি যেটা বললাম যে ফল 26 এর জন্য, সো হচ্ছে যে বছরের ফলে একজন জয়েন করবে তার আগের বছরের ডিসেম্বরে ডেডলাইন থাকে, মানে আর্লিয়েস্ট ডেডলাইন ডিসেম্বরে থাকে, এবং এটা হচ্ছে পরে এক্সটেন্ড করে অনেক সময় জানুয়ারিতে থাকে। বাট থাম্ব রুল যদি বলি যে ডিসেম্বরের 1 তারিখ হচ্ছে মোস্ট অফ দ্য জায়গায় ডেডলাইন থাকবে। 26 করলে 25 সালের ডিসেম্বর। হুম 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 হুম। আচ্ছা। আর বর্তমান অনেকে একটু বর্তমানে ভিসা পাওয়া নিয়ে একটু কোশ্চেন থাকে অনেকে, যে বর্তমানে বাংলাদেশ থেকে কি ভিসা পাওয়া যাবে কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা, বা দেখা যাচ্ছে কারো যদি পার্শিয়াল ফান্ড থাকে তার রিস্ক ইস্যু আছে কিনা, বা ফুল ফান্ড থাকলে সেফ থাকা যায় কিনা, এই টাইপের যে একটা কোশ্চেন কিন্তু ইদানিং অনেকে করতেছে, যেহেতু একটু বিভিন্ন পলিটিক্যাল বিষয় বা এই কারণে একটু কমপ্লেক্স হয়ে গেছে সব কিছু মিলায়। তো আপনার ক্ষেত্রে মানে পার্সোনালি তুমি এই টাইপের কোনো কিছু কি বুঝতে পারতেছো, বা তোমার ফ্রেন্ড থেকে, বা তোমার নিজের যদি এখন কোনো অবজারভেশন থাকে? মানে একদম আমার পার্সোনাল বলে আমার তো হচ্ছে এটা প্রযোজ্য না ভাই, জানেন হয়তো যে আমি হচ্ছে ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্ট, আমার গ্রিন কার্ড আছে। সো এই ভিসার সাথে আমি আসলে জানি না মানে F1 ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে কি করতে। বাট আমি হচ্ছে আমার চারপাশে মানে লাইক আশেপাশে সিনিয়রদের থেকে বা হচ্ছে যারা এবার অ্যাপ্লাই করছে, সো ওদের থেকে আমি যেটা জানি যে ফুল ফান্ডিং থাকলে, পিএইচডি তে ফুল ফান্ডিং থাকলে আসলে মানে মোস্ট অফ দ্য কেসে ভিসা দিয়ে দিবে, মানে এটা নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। বাট হচ্ছে ঝামেলাটা হয় যখন হচ্ছে পার্শিয়াল ফান্ডিং থাকে বা সেলফ ফান্ডিং থাকে। হ্যাঁ, বাট হ্যাঁ, এর মধ্যে অনেক পাচ্ছে। এটা ট্রু। মানে ইউএসএ, তারপর হচ্ছে এরকম আরো অনেক কান্ট্রি, ম্যাক্সিমাম ভালো কান্ট্রিগুলো কিন্তু এই সেম স্ট্যান্ডার্ড ফলো করে। কোরিয়াও এরকমই করে, যে ফুল ফান্ড থাকলে তাকে আসলে ওইভাবে রিজেক্ট করে না, খুব এক্সেপশনাল দু একটা কারণ ছাড়া। আর যদি পার্শিয়াল ফান্ড থাকে তখন থেকে কিন্তু রিস্ক ইস্যু হতে পারে, মানে তখন দেখা যাচ্ছে হয়তো বা তাকে রিজেক্ট করতে পারে। এটা নিয়ে আমরা কোনো প্রপার অ্যান্সার হয়তো দিতে পারলাম না। হ্যাঁ, মানে নিতেও পারে নাও নিতে পারে, এটা আসলে লাক, কিছু করার হ্যাঁ, নেই। কিছুটা লাক নির্ভর করে। তবে যদি ফুল ফান্ড থাকে এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম নাই হ্যাঁ, ভিসা পাওয়ার ক্ষেত্রে। জি। আচ্ছা। আচ্ছা, আমাদের এখানে অনেকে গেস্ট আছেন, আসলে আমি একটু বেশি কথা বলতেছি। তো আমি আসলে আপনাদেরকে ইনকারেজ করব যে আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন, রিসার্চ রিলেটেড হোক বা আইএলটিএস জিআরই বা টপ ইউনিভার্সিটি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করে এক এক করে একটু বলতে পারেন, তাহলে আপনার ওই অ্যান্সারগুলো দিলে আপনাদের অ্যান্সারগুলো হয়তো সরাসরি পেয়ে গেলেন। এটা হয়তো বা ভালো হয়। তো কাইন্ডলি আপনারা একটু হ্যান্ড রেজ করেন আর কোশ্চেনগুলো আমাদেরকে একটু জানান। আর আবরারের সাথে এই সময়ের মধ্যে একটু কথা বলি যে আবরার, তাহলে তুমি টোটাল কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলা এবং টোটাল কতটা জায়গায় ফুল ফান্ড স্কলারশিপগুলো পেলা? আমি অ্যাপ্লাই করি অ্যারাউন্ড 10-11টার মতো। এখন হচ্ছে মানে 10-11টা ডিফারেন্ট ভার্সিটি না, কারণ একই ভার্সিটিতে একাধিক প্রোগ্রাম থাকে। সো সেই হিসাবে টোটাল 10-11-এর মতোই হবে। আর এর মধ্যে হচ্ছে টোটাল পাইছি হচ্ছে আমি 6টা। হুম হুম হুম। আচ্ছা। তো যেই ছয়টা থেকে পেয়েছো, মানে ওই ছয়টা ইউনিভার্সিটি কাইন্ডলি একটু আরেকবার রিপিট করো, মানে কোন কোন ইউনিভার্সিটি থেকে ফান্ডগুলো আসছে? প্রথমে হচ্ছে ইউসি বার্কলি, তারপরে হচ্ছে কর্নেল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইউটি অস্টিন, তারপরে ইউএমডি কলেজ পার্ক, তারপরে হচ্ছে ভার্জিনিয়া টেক, আর হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি যেটা। হুম। আচ্ছা, এখানে আমি আরো দু একটা কোশ্চেন করি, মানে আপনারা যেহেতু কেউ কোশ্চেন করতেছেন না, তো আমার মধ্যে অনেক কোশ্চেন আছে, সেগুলো আমি করি। আর কাইন্ডলি আপনারা একটু কোশ্চেন তৈরি করে আমাদেরকে একটু মেসেজে জানান, বা হ্যান্ড রেজ করে বা মাইক অন করে একটু কেউ কোশ্চেন করেন। তো এই ফাঁকে আমি একটু আপনার কাছে আবার যাই যে এগুলাতে তোমার তো সম্ভবত সবগুলোতেই মোটামুটি ফুল ফান্ড ছিল। তো জি। অনেকের একটা জেনারেল কোশ্চেন থাকে যে এই মানে ফান্ডিং নিয়ে এক কথা জানতে চায়, যে ফান্ডিং এগুলো কেমন থাকে। যেমন অনেক ইউনিভার্সিটিতে হয়তো প্রথম 2 বছর হয়তো টিএ বা এরকম কিছু একটা দিয়ে থাকে, বা ফেলোশিপ এই টাইপ কিছু অফার করে। আবার জি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম থেকেই কিন্তু তাকে হেভিলি রিসার্চ বা প্রজেক্টে ইনভলভ করে। তো তোমার ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল, অফারগুলোর মধ্যে কেমন তারতম্য ছিল টিএ বা আর এর এই বিষয়গুলো? এখন এটা হচ্ছে খুবই ভার্সিটি স্পেসিফিক, মানে এক এক ভার্সিটিতে এক এক রকম। সো মানে ইন্টারনাল যেটা হয়, যেগুলোতে হচ্ছে প্রফেসর হায়ার করে মোস্টলি, মানে সব বেশিরভাগই তো সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, তারপর অনেকগুলো দেখা যায় যে কোনো একজন পার্টিকুলার প্রফেসর হচ্ছে রিকমেন্ড করে, ইন্টারভিউর সময় হচ্ছে তো আসলে বোঝা যায় যে কে রিকমেন্ড করবে কিনা। সো তখন দেখা যায় তার নিজের তার ল্যাবে আর হিসাবে রাখে, এটা হচ্ছে একটা। আর যেগুলো হচ্ছে টোটালি সেন্ট্রাল, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে কর্নেলটা ছিল যে মানে ওরা কোনো ইন্টারভিউ কন্ডাক্ট করে না, ডিরেক্ট হচ্ছে মানে অ্যাডমিট বা রিজেক্ট এরকম ডিসিশন পাঠায়। সো এই ক্ষেত্রে যেহেতু কোনো প্রফেসরের সাথে কোনো কানেকশন আগে থেকে সম্ভব না, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যেটা ওইটা করে হচ্ছে কাইন্ড অফ ফেলোশিপ বলে, মানে শুরুর দিকে, যে মানে ভার্সিটি টাকা দিবে, বাট হচ্ছে মানে চাইলে আর হিসাবে করতে পারো, চাইলে টি হিসাবে করতে পারো, তোমার ইচ্ছা। সো হুম। অ্যাকচুয়ালি ইচ্ছা না, এটা হচ্ছে ওরা মানে কিভাবে যেন ওরা ডিটারমাইন করে যে আচ্ছা। আগের ব্যাকগ্রাউন্ড থেকে বা সামহাও এরকম আর কি। এবং এটা হচ্ছে যেটা ভার্সিটি ভার্সিটি স্পেসিফিক না, ভার্সিটি স্পেসিফিক জিনিসটা, হ্যাঁ মানে এটা জেনারেলাইজ না জিনিসটা। আচ্ছা, আপনার আমাদের সময় যেহেতু কম আছে, আমি খুব শর্টে শর্টে কোশ্চেন করবো, তুমি একটু শর্টে শর্টে আচ্ছা। অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তো জি। প্রথমে যে ত্রিনা আপু যে কোশ্চেন করছে এটা বেশি ইম্পর্টেন্ট, যে তুমি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছো, মানে ফান্ড পেয়েছো আর কি, এর মধ্যে কয়টা সেন্ট্রালি ছিল আর কয়টা প্রফেসর ম্যানেজ করে করছো? আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে সব প্রত্যেকটা শর্টে অ্যাপ্লিকেশন, অ্যান্সার দিবা যাতে আমি তোমাকে আরো বেশি কোশ্চেন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আসলে সেন্ট্রাল। এবং কিন্তু ব্যাপারটা যেটা যে যখন হচ্ছে মানে ইন্টারভিউ হয়, তখন হচ্ছে একজন ক্যান্ডিডেটের সাথে প্রফেসরের তখন মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয়, তখন হচ্ছে তার সাথে ডিসকাস মানে করতে হয় আর কি, সে তাকে নিবে কিনা। সো প্রফেসর ম্যানেজটা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের পরে, তখন হচ্ছে এরপরে কথা বলে মানে ইন্টারভিউতে কনভিন্স করতে হয় যে হ্যাঁ মানে আমি যোগ্য। বাট তার থেকে বড় কথা যেটা যে ওই ইন্টারভিউ মানে ডাক পাওয়াটা ইম্পর্টেন্ট, এটা গেল একটা কথা। হ্যাঁ। হ্যাঁ। তো যেটা বললাম যে টপ ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয়, এরপর হচ্ছে কাউকে যদি পছন্দ হয় সেক্ষেত্রে তাকে হয়তো ইন্টারভিউতে প্রফেসররা কল করেন, বিষয়টা তো হুম, হুম, এরকমই। আর মডারেট যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে হয়তো বা প্রফেসর কন্ট্যাক্ট করে প্রফেসরের মাধ্যমে হয়তো আগে ইন্টারভিউ করে তারপর হয়তো বা অ্যাপ্লিকেশন করা যেতে পারে।
বাট আপনার ক্ষেত্রে বা টপ ইউনিভার্সিটির ক্ষেত্রে বিষয়টা ছিল যে আগেই অলওয়েজ সেন্ট্রাল এটা। হ্যাঁ সেন্ট্রালি অ্যাপ্লাই করছো, আর হচ্ছে তুমি এসওপিতে তোমার রেলিভেন্ট যে প্রফেসরগুলো আছে তাদের নাম হয়তো মেনশন করছো যে এই হুম, হুম, প্রফেসরগুলো হুম। হয়তো বা তোমার কাজ। এবং অ্যাপ্লিকেশন ওদের কাছে যায় অ্যাকচুয়ালি, মোস্টলি ওনাদের কাছে যায় অ্যাপ্লিকেশনটা। হুম, হুম। না আমি আমার এখানে এক্সপেরিয়েন্স থেকে এটা বুঝতে ইন্টারভিউর যেহেতু কোশ্চেন আসলো, মানে তুমি আমাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলবা জি। যে যেই যাদের কাছ থেকে ইন্টারভিউ কলগুলো পেয়েছিলে, তোমার হুম। কাছে কি মনে হয় যে কেন তারা তোমাকে ইন্টারভিউতে কল করছে? মানে বিষয়টা কিরকম যে তোমার রিসার্চের রেলিভেন্সি ছিল, নাকি দেখা যাচ্ছে হয়তো তোমার ওভারঅল প্রোফাইলটা ভালো লাগছে জাস্ট এই জন্য তোমাকে নিছে বা এখানে কল দুইটা করছে? ব্যাপারই আছে যে ওরা হচ্ছে প্রথমে পুরো যে অ্যাপ্লিকেশন পুল থাকে ওখান থেকে হচ্ছে ওরা একটা মানে স্কোরিং করে কাইন্ড অফ। আমার একজন প্রফেসর আছে আমাকে মানে বলছিল মানে গল্পের মতোই। সো তখন আমি সিস্টেমটা বুঝছি যে যে বিশাল বড় অ্যাপ্লিকেশন পুল থাকে এর মধ্যে খুবই ছোট একটা পুল ওরা সিলেক্ট করে, হইতে পারে 50 জন, মানে বার্সিটি ভ্যারি করবে, 50, 30, 20। সো এই ছোট পুলটা থেকে তখন হচ্ছে রিলেভেন্সি অনুযায়ী পিক করবে। সো এটাই হচ্ছে ব্যাপারটা। সো ওই ছোট পুলে ঢোকাটাই ডিফিকাল্ট। হুম। আচ্ছা, আর এসওপিতে তো একাধিক প্রফেসরের নাম মেনশন করা যায়, 2 বা হ্যাঁ, 3টা 3 থেকে 5। করা যায়। তো মানে যেই কলগুলো তুমি পেয়েছিলে আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো রেলিভেন্সিগুলোকে একটু প্রায়োরিটি দেয় যে মানে আর তুমি যখন এসওপিতে কারো নাম মেনশন করছো তখন তো মানে তোমার কাজের সাথে মিলে এরকম দেখেই তো মেনশন করছো নাকি? হ্যাঁ, ডেফিনিটলি এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ, খুবই এটা ইম্পর্টেন্ট। কিন্তু খুবই কারণ ইম্পর্টেন্ট, মানে শর্টলিস্ট হওয়ার পরে, রেলিভেন্সি না থাকলে হ্যাঁ, কিন্তু। শর্টলিস্ট হওয়ার পরে এরপর এটাই ম্যাটার করবে যে তার সাথে কাজের অ্যালাইনমেন্ট আছে কিনা। হ্যাঁ, ইন্টারভিউতে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি যে এখানে আমি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনতে যাবো না, জাস্ট তুমি আমাকে 30 সেকেন্ডে বলবা যে ইন্টারভিউতে মূলত কি টাইপের কোশ্চেন করে। অনেকের একটা বিশাল কোশ্চেন থাকে যে ইন্টারভিউ রিলেটেড কিভাবে আমি পাস করবো বা ভালো করবো, এটা জাস্ট একটু শর্টে বলো। ইন্টারভিউতে হচ্ছে নিজের নাম দাম পরিচয় তো বলতে হয়। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে নিজের কোনো একটা কি লাইক মানে কি রিসার্চ প্রজেক্ট ওইটা হচ্ছে এক্সপ্লেন করা A to Z। দেন হচ্ছে ওখান থেকে কোশ্চেন করে ওগুলো ঠিকঠাক ভাবে অ্যান্সার করা। এবং আরেকটা পার্ট থাকে হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন। এটা সব ইউনিভার্সিটি বা সব প্রফেসর করে না, এটা ভ্যারি করে। এবং এটা হচ্ছে বড় বড় ইউনিভার্সিটিগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং টেকনিক্যাল বলতে ওই একই কথা আসবে, ম্যাথ এসবই জিজ্ঞেস করে আসলে ঘুরে ফিরে। সো এই এটা গেল। কোশ্চেনগুলো কি মানে অল পেপার রিলেটেড, মানে তোমার পেপারের মধ্যে কোথাও ইমপ্লিমেন্ট করছো এটা এক্সপেরিমেন্ট? ডিপেন্ড, এটার কোনো অ্যান্সার নাই। মানে এটা হচ্ছে চাইলে যে কোনো র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারে, আবার হচ্ছে পেপার রিলেটেডও হতে পারে, মানে ওভারঅল যদি অ্যাসেস ধরো করবে যে যে একজন স্টুডেন্ট জানে সাপোজ কি। 6টা ইউনিভার্সিটি থেকে ফান্ড পেয়েছো, এখন এরা প্রত্যেকেই কি এই টাইপের কোশ্চেনগুলো করছে মানে আউট অফ দ্য সিভি, নাকি 2-1টা ইউনিভার্সিটি হয়তো বা এরকম আউট অফ দ্য বক্স কোশ্চেনগুলো করছে? আউট অফ দ্য বক্স হচ্ছে আমার যতটুকু মনে পড়ে 1-2টা ইউনিভার্সিটি থেকে ছিল, মানে যে কটা ইন্টারভিউ দিছি এর মধ্যে মোস্টলি হচ্ছে। বাট রিসার্চ আসলে কি এটা মানে রিসার্চের একটা জিনিস জিজ্ঞেস করলে ওখান থেকে আসলে এক্সটেন্ড করে। যেমন ভ্যারিয়েশনাল ইনফারেন্স জিজ্ঞেস করছিল আমাকে বার্কলিতে। সো এখান থেকে পর অনেক কিছুতে এক্সটেন্ড হয়েছে, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর অনেক কিছু। সো এরকম আর কি ব্যাপারটা কানেক্টেড। ওভারঅল টেকনিক্যাল অংশটা পারতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো অনেকের কোশ্চেন থাকে তাহলে এগুলো প্রিপারেশনটা কিভাবে নিব? তো আমি মানে জেনারেলি যেটা বলি যে মোস্ট অফ দ্য কেস যেটা হয় সিভি থেকে হয়তো বা কোথাও না কোথাও কোশ্চেন করে, মানে সিভিতে তুমি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করছো ওইটা থেকে হয়তো বা কোশ্চেন স্টার্ট করে, ওইটার উপরে হয়তো আরো ফার্দার কোশ্চেনগুলো করে। তো আমি সাধারণত যে সাজেশন দিই যে তুমি যে কাজগুলো করছো এটাই আগে খুব A to Z ভালো করে প্রিপারেশন নাও, একটু মানে যে কোনো টাইপের কোশ্চেন যাতে করলে এখান থেকে অ্যান্সার দিতে পারো। তো আর এর বাইরে যদি কেউ আরও বেশি এক্সটেন্সিভভাবে প্রিপারেশন নিতে পারে সেটা তো ভালো, বাট মেন হচ্ছে আগে সিভিটা আমি নিজে যে কাজ করছি সেটা যাতে আমি ভালোভাবে ডিসকাস করতে পারি। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে হাউ টু মেক এ গুড এসওপি, এটা একটু শর্ট অ্যান্সার দাও। এটা খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, এসওপি পার্টটা। এসওপি হচ্ছে আমি আমি একটু যে অ্যান্সারটা করি এটা, যে এসওপি তে অনেকে যেটা করে বিভিন্ন টেমপ্লেট এইসব মানে খুঁজে, এসব না। এসওপি তে যে জিনিসটা থাকবে যে নিজে যতগুলো পাবলিকেশন আছে, রিসার্চের যে টোটাল জার্নিটা ওইটা হচ্ছে এখানে সামারাইজ করে লিখতে হবে। সো এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, যে এসওপি তে লিখতে হবে যে কি করছি এবং মানে আমার কন্ট্রিবিউশনটা কি, এই কথাটা ক্লিয়ারলি মেনশন করতে হবে যে এখানে আমরা আমাদের মোটিভেশন ছিল এইটা, এই প্রজেক্টে আমরা এই কারণে করছি। নট যে আমরা মানে একটা র্যান্ডম একটা প্রজেক্ট শুরু করছি। এটা একটা ক্লিয়ার সাইন্টিফিক মোটিভেশন থাকতে হবে, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে ওই প্রজেক্টে আমার পার্টিকুলার রোলটা কি ছিল, এই দুটো জিনিস। এবং আরেকটা থার্ড একটা জিনিস যে পুরো এসওপি তে যেটা রেজোনেট করতে হবে সেটা হচ্ছে যে ওভারঅল আমার সাইন্টিফিক কোশ্চেনটা কি, মানে আমি কি সাইন্টিফিক কোশ্চেনের জন্য আমি রিসার্চটা করতেছি। তো এটা পড়ার জন্য একজনের মানে একজন যেন বুঝতে পারে যে সে আসলে কি লাইনে রিসার্চ করে, তার মানে ইন্টেনশনটা কি। এটা এই তিনটা জিনিস আরেকটা ইম্পর্টেন্ট। জিনিস আমি বলি যে এসওপির ক্ষেত্রে অনেক কোশ্চেন আসে যে আমি কি আমি সাপোজ আমি হচ্ছে সিএস ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করলাম, এখন আমি কি সিএস ডিপার্টমেন্ট এইভাবেই মানে ডিপার্টমেন্ট ফোকাস করে আমার কি জেনারেলাইজ করবো, নাকি দেখা যাচ্ছে আমি পার্টিকুলারলি যেই প্রফেসরের কাছে যাচ্ছি ওই প্রফেসরের সাথে রিলেভেন্সি রেখে আমি ফোকাস করবো রিসার্চের কথাগুলো, এসওপি থিওরিটিক্যাল তে কথাবার্তাগুলো? তারপর বলবেন কিসের ক্ষেত্রে, এসওপির ক্ষেত্রে? হ্যাঁ, এসওপির ক্ষেত্রে। এটা তো স্পেসিফিক হবে। এখন কোন প্রফেসরের কাছে যাবো এটা তো শিওর না, কারণ 3-4 জনের নামই তো লিখবো। বাট হ্যাঁ, আমি তো আগেই জানবো যে আমি কোন 3 জনের নাম দিব বা কোন 4-5 জনকে আমি টার্গেট করতেছি। হুম। সো হচ্ছে যদি একাধিক ডোমেইনে কারো পেপার থাকে, সো ফোকাস করতে হবে যে যেগুলোতে যাবে ওই প্রোগ্রামগুলোর সাথে, ওই প্রফেসরগুলোর সাথে হচ্ছে অ্যালাইনমেন্ট করে রিসার্চ মানে এক্সপেরিয়েন্সটাকে এক্সপ্লেইন করা। আচ্ছা, তো আমি যেমন পার্সোনালি আমি এরকম অনেক টপ ইউনিভার্সিটির এসওপি দেখেছি যেখানে ওরা এরকম লেখে যে অমুক ল্যাবের অমুক প্রফেসরের এই কাজটার সাথে আমার এরকম রেলিভেন্সি আছে যেটাকে আমি আরো ইমপ্রুভ করতে পারবো, সামথিং সামথিং এরকম অনেকে লেখে কিন্তু। তো হ্যাঁ, মানে কানেকশন করে, মানে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করে যে আমি ঠিক স্পেসিফিক ওই ল্যাবে এরকম কন্ট্রিবিউশন করতে পারি বা আমার আইডিয়া আছে। তো এটা হইতে পারে। এটা আসলে বাট এটা কোনো ইন জেনারেল ট্রেন্ড আসলে বলা যাবে না যে এক্স্যাক্টলি সাজেস্ট করা যে আমি এই জায়গাটাতে এরকম করতে পারতাম। সো মানে সংক্ষেপে বলতে হবে আরকি যে আহ, সে এক্সওয়াইজেড টপিকে কাজ করে, আমি এটাতে আমার সাবস্টেন্সিয়াল এক্সপেরিয়েন্স আছে। আর সো আমি আমি এসওপির লেন্থটা কেমন ছিল আর তোমার এই সাবসেকশনগুলো কেমন ছিল জাস্ট শর্টে বলো। এসওপি হচ্ছে, হ্যাঁ এটা আমি বলি, অনেক কনফিউজ থাকে। এসওপি হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে মানে একদম হার্ড লিমিট থাকে 1000 ওয়ার্ড,
অনেক জায়গা থেকে 2 পেজ। সো এটা আসলে মানে এরকম মানে পেজ ওয়াইজ লিমিট আর ওয়ার্ড লিমিট। আমি যদি ভুল না হয় থেকে 1000 ওয়ার্ডই, 500 না মনে হয় 1000ই। আর কোনো ফরম্যাট কি মেনশন করা থাকে নাকি ওপেন ফরম্যাট? যে ওপেন ফরম্যাট, কোনো টেমপ্লেট এরকম কিছু নাই। তো তোমার ক্ষেত্রে তুমি কি ওভারলিপে লিখছিলা নাকি দেখা যাচ্ছে সিম্পল ডক ফাইল বা পিডিএফ সাবমিট করছিলা? না না, সব ওভারলিপ থেকে তারপরে পিডিএফ জেনারেট করি। আচ্ছা, এসবের জন্য মানে তোমার কি কোনো ভালো রিসোর্স আছে, ওপেন রিসোর্স যেখান থেকে আইডিয়া পেতে পারে স্টুডেন্টরা? আহ, একটা ওয়েবসাইট আছে, আমি একটা মিনিট টাইম আমি একটু দেখি যেটা। আচ্ছা, আমি এই ফাঁকে আমি আরেকটা অ্যান্সার দিই যে মোহাম্মদ মুহতাসিম শাহরিয়ার যে কোশ্চেনটা করছে এটার অ্যান্সারটা বেশ ইজি। তো মানে কারো যদি অনগোয়িং পেপার থাকে বা সাবমিটেড পেপার থাকে, যদি পাবলিশ না হয় সেক্ষেত্রে ইজি জিনিস হচ্ছে যে পেপারটাকে আর কি প্রি প্রিন্টে রাখতে হবে এবং প্রি প্রিন্টের লিঙ্কটা অ্যাটাচ করে দিতে হবে সিভিতে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে অনেকে কিন্তু এইভাবে, আমি আমাদের এই নিউরন ট্রির একজনের কথা বলি, যে নাইমুরের কথা বলি, যে নাইমুরের কিন্তু কোনো পেপার এখনও টিল না পাবলিশ না, বাট ও এটা দিয়ে কিন্তু ইউএসএর 2-3টা ইউনিভার্সিটি, কোরিয়ার মোটামুটি হাই র্যাঙ্কড 4-5টা ইউনিভার্সিটি কিন্তু ফুল ফান্ড পেয়ে গেছে এই প্রি প্রিন্টের পেপার দেখিয়ে। তো আশা করি উত্তর পেয়ে গেছেন মুহতাসিম শাহরিয়ার। আচ্ছা, আরেকজনের একটু অ্যান্সার দিই যে হাউ ইউ ম্যানেজ রিমোট রিসার্চ ইন্টার্নশিপ অপরচুনিটি ডিউরিং আন্ডার গ্র্যাজুয়েট। আমরা মনে হয় এই অ্যান্সারগুলো আমরা প্রথমের দিকে দেওয়ার চেষ্টা করছি। তো একটু শর্টে যদি এক লাইনে আমি বলি যে লাইক 3rd ইয়ার বা 4th ইয়ারে আপনার হয়তো বা সাপোর্টিং রোল হিসেবে কোনো সিনিয়রদের সাথে কাজ শুরু করছে। তার যখন মোটামুটি কাজটা যখন সে শিখতে পারছে তখন কিন্তু সে ইমেল করার চেষ্টা করছে যে আমি অমুক প্রফেসরের কাছে আমি ভলেন্টিয়ারি আমি রিসার্চটা করতে চাই বা একটা কাজ করতে চাই, এরকম ও মেল করছে। এবং সেখান থেকে প্রফেসররা যারা রেসপন্স করছে পরবর্তীতে ইন্টারভিউ বা এইভাবে তার সাথে ল্যাবে কিন্তু কানেক্ট হয়ে সে কাজ করছে। আপনার কথা এখানে একটা জিনিস আমি কালেক্ট করি যে মানে আমি হচ্ছে কারো মানে কোনো সিনিয়রের থ্রুতে জয়েন করিনি, বাট এটা একটা ওয়ে, মানে দুইটা ওয়ে হতে পারে। এটা একটা হতে পারে আমি যেটা বলছি, আমি ইন্ডিপেন্ডেন্টলি ইমেল করছি যে আমি আমার এরকম এরকম প্রোফাইল আছে, আমি এই কাজ করছি, আপনার সাথে আমার কাজের অ্যালাইনমেন্ট আছে, সো হচ্ছে আমি জয়েন করতে ইন্টারেস্টেড, এভাবে। হ্যাঁ, আর আপনার এসওপির একটা লিংক দিয়ে দিছে এখানে, আপনারা একটু কাইন্ডলি হ্যাঁ, টেমপ্লেট আছে নেন, এটা কাজে আসবে। আর আনিসুর রহমান হ্যান্ড রেজ করছেন, আপনার কোশ্চেনটা একটু বলেন কাইন্ডলি, মাইকে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমার কোশ্চেনটা ছিল আমি এখন বর্তমানে 4th ইয়ারে আছি, মানে লাস্ট সেমিস্টার বলতে পারেন। এরপরে আমার হলো থিসিস সেমিস্টার শুরু হবে। তো আমি আমার থিসিসের টপিক সিলেক্ট করছি ভিএলএম, আর মেইনলি কম্পিউটার ভিশনে আর মেডিকেল ইমেজিং অ্যাপ্লিকেশনে। সো আপনি যেহেতু বললেন যে মানে ইম্প্যাক্টফুল কাজ করে, আমাদের এখানে যেহেতু ট্রেডিশনাল আসলে ইম্প্যাক্টফুল কাজ করে না, জাস্ট খালি এটা মানে নর্মাল কাজ করে, অ্যাকুরেসি করার চেষ্টা করে আর কি। সো মানে আমি আসলে আপনি সাজেশন চাচ্ছিলাম, আপনি যেহেতু ইম্প্যাক্টফুল কাজ করছেন, আপনার কন্ট্রিবিউশন আছে। সো আমি যখন থিসিস শুরু করবো, মানে শুরু করছি লিটারালি, তো আমি কিভাবে আসলে ইম্প্যাক্টফুল কাজ করতে পারি আর কি। বা সাকিব ভাই মাঝে মাঝে বলে যে মানে কি ওয়ান ফার্স্ট অথর হিসেবে কি ওয়ান একটা পেপার সাবমিট করলে দ্যাটস এ গুড প্রোফাইল ফর পিএইচডি অ্যাপ্লিকেশন। সো মানে আমার হাতে হলো ডিসেম্বর আমার গ্রাজুয়েশন শেষ হবে, তো আমার হাতে প্রায় 9 মাস আছে, আর থিসিস শুরু হবে আর কি। সো মানে থিসিসে সাইমালটেনিয়াসলি আমি একটা ফার্স্ট অথর হিসেবে আমি যদি কি ওয়ান পেপার লিড করতে পারি বা ভালো কনফারেন্সে লিড করতে পারি, সো আমি মানে কিভাবে শুরু করতে পারি আর কি, মানে গাইডেন্স চাচ্ছিলাম আর কি। মানে আশেপাশে তো সবাই মানে ট্রেডিশনাল কাজ করে বা লোকাল কনফারেন্সের জন্য ছোটখাটো কাজ। আচ্ছা, তো আমি আপনি আসলে অ্যান্সার দিই, আপনারা চাইলে বলতে পারো। মানে এইটার অ্যান্সারটা আসলে বলতে গেলে অনেক লেন্থি হয়ে যায়, বাট আমাদের সময় আছে 2-3 মিনিটের মতো, 2 মিনিটের মতো মনে হয় সময় আছে। তো মানে ভালো পেপার কীভাবে বের করতে পারি এটা আসলে বলাটা একটু মুশকিল। মানে এটা হচ্ছে আমি ভালো টাইপের কাজ করতে গেলে একটা সার্টেন লেভেল অফ নলেজ লাগে, যেটা আমরা প্রথমে কথা বললাম যে আমাদের একটা ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে, তারপরে প্রোগ্রামেটিক্যাল নলেজগুলো দরকার হবে, তারপরে কারেন্ট স্টেট অফ দ্য আর্ট পেপারগুলো জানতে হবে, যে কোন মডেলগুলো পপুলার সেটা জানতে হবে। তো এগুলো যখন আমি জানবো বা দু একটা সাপোর্টিং রোল হিসেবে কাজ করবো, তখন কিন্তু আমার মধ্যে যখন এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আমি নিজেই বুঝতে পারবো যে আমার কেমন টপিক হওয়া উচিত। তো যাই হোক, আমি এটা নিয়ে হয়তো পরবর্তীতে আমি আরও অ্যান্সার দিব, বাট আমাদের সেশনটা আজকে এখানে শেষ করতে হচ্ছে কারণ আমাদের লেস দ্যান 1 মিনিট টাইম আছে। তো আশা করি আপনারা সবাই মোস্ট অফ দ্য অ্যান্সার পেয়ে গেছেন, আর আমরা চাইলে আরও পরবর্তীতে আপনাকে আবারও আমাদের সেশনে আনবো। তো আমি এখানে মিটিংটা শেষ করি, আর আমাদের ভিডিওটা হয়তো শুক্রবারে পাবলিশ হবে। সো আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নেক্সট এপিসোডে। তো আপনার বিদায় নিচ্ছি, ভালো থাকো। থ্যাংক ইউ। আচ্ছা।